আমি আজিমপুর সিভিল সার্ভিসে কাগজপাতি রেডি কইরা আমি তামিন কাকার কাছে জমা দিছি। এখন তো এমআইস হয় নাই, গেজেটও হয় নাই, খালি কয় যে এমআইস বন্ধ। কোনো আশা ভরসা এখন তো হয় নাই। আমার এই ছেলে কামাই রোজগার করে আমি খাইতাম, আমি অসুস্থ, ঠিক আছে। আমার আরেকটা মেয়ে আছে, এই ছেলে বড় ছেলে, এই সংসারের দায়িত্ব ধরছিল। 21 বছর বয়স আসাল। আসসালামু আলাইকুম। আমি শহীদ ইমাম মেহেদী হাসানের আম্মু। আমার ছেলে 19 জুলাই মহাখালী ফ্লাইওভারের নিচে গুলিবিদ্ধ হয়। 20 জুলাই লাইফ সাপোর্টে আমার ছেলে শহীদ হয়। তারপরে আমি বিভিন্ন জায়গায় আমার ছেলের নামের জন্য এই যে তালিকার জন্য আমি গেছি, এবং কি যে তামিমের কাছে আমি অনেক দিন ধরে, আজকে 4-5 মাস হয়ে গেছে আমি এই কাগজটা জমা দিছি, কিন্তু আমরা জায়গায় জায়গায় এগুলো নিয়ে খুব ইয়াতে আছি। আমাদের কোনো কাজই হচ্ছে না। এখন নাকি গ্যাজেট বন্ধ। তো আমরা চাইতেছি যে আমাদের এই গ্যাজেটগুলো সবারই যেন হয়। আমরা এখনও অনেক ভুক্তভোগী। একটা মাত্র ছেলে ছিল, আর আমার একটা মাত্র ছেলেই ছিল। আমার মেহেদী ছাড়া আমার আর কেউ ছিল না। তো আপনারা শুনলেন শহীদ মেহেদীর মায়ের বক্তব্য। 20 জুলাই শহীদ হয়েছে 2024 সালে, 2026 সাল এখন। তো এখনও পর্যন্ত ওনার ছেলের নাম তালিকা আমরা নিতে পারিনি। এটা আমাদের অনেক বড় ব্যর্থতা, ইন্টারিমের অনেক বড় ব্যর্থতা। আমি এখন অনুরোধ করব, শহীদ শাওন তালুকদারের বাবা, একই লাইনের মানুষ, তিনিও তার ছেলের নাম তালিকাভুক্ত করতে পারেননি। তো ওনার বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম। আমার ছেলে 5 আগস্টে যাত্রাবাড়ি মোড়ে 3টা গুলি খেয়া শহীদ হয়ে গেছে। তাকে পাইছি ঢাকা মেডিকেলে, তখন পেয়ে তাকে দাফন কাফন করা হয়েছে। এই জানুয়ারির 21 তারিখে আমি এটা বুঝতে পারি নাই যে এমআইস গেজেট নিয়ে আমি দাফন কাফন করিয়া, আমি কাঁচামালের ব্যবসা করি, আমি এই ব্যবসার দান্দায় আসছিলাম, কিন্তু আমি এটা বুঝি নাই। তাদের শুনতেছি যে এটার এমআইএস গেজেট হইতেছে, তাদের যাই হেরা জানুয়ারির 21 তারিখে যাইয়া আমি আজিমপুর সিভিল সার্ভিসে কাগজপাতি রেডি কইরা আমি তামিন কাকার কাছে জমা দিছি। এখন তো এমআইস হয় নাই, গেজেটও হয় নাই, খালি কয় যে এমআইস বন্ধ। কোনো আশা ভরসা এখন তো হয় নাই। আমার এই ছেলে কামাই রোজগার করে আমি খাইতাম, আমি অসুস্থ, ঠিক আছে। আমার আরেকটা মেয়ে আছে, এই ছেলে বড় ছেলে, এই সংসারের দায়িত্ব ধরছিল। 21 বছর বয়স আসাল, ঠিক আছে। এই মনে করুন যে এখন আমার অনেক কষ্ট, ফ্যামিলির মতো কষ্ট, আর আমি বহুত হয়রানি হয়েছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহীদ ইউসুফের আম্মু। দীর্ঘ 2 বছর হয়ে গেল। এখন পর্যন্ত আমরা এই দীর্ঘ 2 বছরের ভিতরে যারা হাতে না ধরার তার পায়ে ধরতেছি। তো এই দেশের জন্য আমাদের সন্তানেরা জীবন দিল, রক্ত দিল, এবং কি তার বিনিময়ে আমরা লাঞ্ছনা পাইতাছি। এই যে এত দৌড়াদৌড়ি, এত কিছু করতেছি, তাতে আমাদের কোনো কিছু মিলতেছে না। বরং আমরা কোনো জায়গায় গেলে সেখানে আমরা আমাদের সেই অফিসের গেটেই যাইতে পারি না। আমাদের দূর করে তাড়ায় দেয়, অফিসের গেটের থেকে দূর করে তাড়ায় দেয়। এখন আমার সন্তানের সবচেয়ে বড় কষ্ট হইলে কি জানেন? আজিমপুর 14টা কবর, 14টা কবরের মধ্যে 13টা কবর পাকা হয়ে গেছে। এখন পর্যন্ত আমার ছেলের কবরটা পাকা হয় নাই। আমি তো মা, যখন দেখি 13টা কবর পাকা হয়েছে, আমি মা যখন প্রতি শুক্রবারে যা দেখি যে আমার ছেলের কবরটা ওইভাবেই পড়ে রয়েছে, তখন আমার কতটা কষ্ট লাগে বলেন। আমাদের সন্তানেরা পরিবারের কথা চিন্তা করে নাই, মার কথা চিন্তা করে নাই, বোনের কথা চিন্তা করে নাই, দেশের কথা চিন্তা করছে, দেশের জনগণের কথা চিন্তা করছে, দেশের স্বৈরাচার মুক্ত করছে। এটার জন্য যে তার মা রাস্তাঘাটে যে মানুষের পায়ে ধরবো, এমপি মন্ত্রীদের ধারি খাইব। তো এখন দেখেন দীর্ঘ 2 বছরের মধ্যে এখন পর্যন্ত আমাদের শুধু মিথ্যা আশ্বাসই দিতেছে। না আমাদের এমআইএস হইলো, না আমাদের গ্যাজেট হইলো, না কোনো কিছু হইলো। সরকারি বেসরকারি কোনোভাবে আমরা আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাই নাই। তো এখন আমরা একটা কথাই বলবো যে আমাদের পাশে এসে তারা যে কোনোভাবে আমাদের এমআইএস গ্যাজেট যাতে কইরা দেয়, আমাদের সকল সুযোগ সুবিধা যেন তারা দেয়, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কথা। অনুরোধ করে বলতেছি যে তারা যেন আমাদের পাশে এসে দাঁড়ায়। দীর্ঘ 2 বছরের মধ্যে আমরা যে কষ্টটা পাইতেছে, আমাদের কলিজাতে এমনিই রক্ত পড়তেছে, আমাদের কলিজা ফাইটা রক্ত পড়তেছে। বাসা ভাড়ার জন্য কথা শুনি এলাকা ছাড়তে হয়েছে,
শহীদ ইউসুফের ছোট বোন, গত বছর আমি ভর্তি করতে পারি নাই, এলাকা ছাড়তে হয়েছে মামলা মোকদ্দমার কারণে, তাকে আমি ভর্তি করতে পারি নাই। এই বছরও এখন পর্যন্ত আমি তারে ভর্তি করতে পারি নাই, কারণ আমার নির্দিষ্ট কোনো ঠিকানাই নাই। আমার প্রতি মুহূর্তে হুমকি আসে, আমাকে মাইরা ফেলাইবা, আমাকে কাইটা ফেলাইবা, আমার এটা করবো এটা করবো। তো এর জন্য কি আমার সন্তানের জীবন দিছিল? আমার তো একটা মাত্র সন্তানই, আমার একটা মাত্র কলিজার টুকরা, সেটা আমার বুক থেকে আসিয়া আলাদা করে দিছে। তা আমার কি কোনো কিছু তারা কইরা দিব না? changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হাসপাতালগুলোতে গেলে তার কোনো পরিচয় নেই, ভাই আপনার কার্ড লাগবে, ভাই আপনার এটা লাগবে, ভাই আপনার ওটা লাগবে। এই ধরনের কাহিনী আপনারা কেন শুরু করছেন? আমরা আপনাদের সাথে কঠোরভাবে জবাব দিচ্ছি না, তাই আমরা সহনশীলভাবে, সুশীলভাবে, সভ্যভাবে আপনাদের সাথে স্যার বলে আচরণ করছি। এই জন্য যদি আমাদের সরলতাই আপনাদের কাছে দুর্বলতা হয়ে থাকে, তাহলে আমরা আবার বিপ্লবী হব, আমরা আবার জুলাইকে ফিরিয়ে আনবো, আমরা আবার সেই আন্দোলনে যাব। যদি আপনাদের সাথে ভালো আচরণ, আপনাদের সাথে সহনশীল কথাবার্তা যদি আপনাদেরকে খুব দুর্বল করে তোলে আপনাদের সামনে আমাদেরকে, তাহলে আমাদেরকে তো সহিংস হতে হচ্ছে, আপনারা এটা বাধ্য করছেন। তো আপনারা এইসব কর্মকাণ্ড থেকে আমাদেরকে রেহাই দেন। আমরা কোনো অন্যায্য দাবি করছি না, আমরা গণ অভ্যুত্থানে যারা আন্দোলনে ছিল তাদের তালিকার একটা দাবি করছি, যেটা আপনাদের দায়িত্ব হয়ে পড়েছে এখন। তো গণমাধ্যম কর্মীদের কাছে আমি আবারও বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের আজকের এই যে সংবাদ সম্মেলন, এই সংবাদ সম্মেলনে আপনারা এসেছেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে মানে অনেক উপকার করছে, যে আপনারা এই সংবাদগুলো এখন দেখাতে পারবেন এবং তারা যেন আমাদের এই যে কর্মসূচি আমরা দিতে চাচ্ছি এই পর্যায়ে না যেতে হয়, সেজন্য যেন আমাদের সাথে মানে সহযোগিতা করে এবং আমাদেরকে আর ভোগান্তির মধ্যে না রাখে। আপনারা জানেন যে গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা হচ্ছে 852, এটা হয়তো বেড়ে 870 বা 80-র কাছাকাছি যাবে, কেননা অনেকের এখনও তালিকা মানে যেমন বলি যে কিছুদিন আগেই জানেন যে 8 জন শহীদের নাম কিন্তু এসছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে, আরেকজন শহীদের নাম আসছে জুরাইন কবরস্থান থেকে, এভাবে হয়তো বাড়তে পারে। তো অ্যাপ্রক্সিমেটলি আপনি 880 ধরে রাখতে পারেন যারা গ্যাজেটভুক্ত শহীদ হবে। শহীদদের নাম আসে নাই 14 জন শহীদের নাম আসে নাই, যারা গত 6 মাস থেকে 1 বছর ধরে চেষ্টা করছে। আর আহত 2,500 মতন আহত, যারা এখনও পর্যন্ত তালিকাভুক্ত হতে পারেনি। আর আমরা ঢাকায় 1200 আহতদের তালিকা যাচাই বাছাই করে মিনস্ট্রিতে পাঠিয়েছি 992 জন। ঢাকার স্থায়ী ঠিকানা হচ্ছে 392, অনেক বড় সংখ্যা। দেখেন 1400 আর 2000 যেটা বলছে এটা তারা ভুল বলছে না, কেননা আমরা কিন্তু অনেক আছে মানে মৃত আছে যাদেরকে আমরা শনাক্ত করতে পারিনি, আইডেন্টিফাই করতে পারিনি। তার পিছনে কয়েকটা বিশেষ কারণ। প্রথম কারণ হচ্ছে আমরা যখন সেপ্টেম্বর মাসের দিকে এই যে বললাম 36টা হাসপাতাল ঘুরে তথ্য নিচ্ছিলাম, তখন কিন্তু অনেক হাসপাতালের লোক আমাদেরকে ক্লেইম করছে যে আমাদের ওই সেই সময়কার তালিকাটা নষ্ট করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, যে কারণে আমরা কিন্তু তাদেরকে রিচ করতে পারিনি। এবং অনেক আহত আবার স্টেটমেন্ট দিয়েছে যে মিটফোর্ড হাসপাতালে আমরা অনেক লাশের স্তূপ দেখেছি, কিন্তু মিটফোর্ড হাসপাতাল থেকে আমাকে তালিকা দিয়েছে মাত্র 19 জনের। তো এই যে একটা গ্যাপ, এই গ্যাপের কারণে হয়তো অনেক মৃত শহীদদেরকে আমরা হারিয়ে ফেলেছি হয়তো, বাট এখনও পর্যন্ত আমরা সরকারিভাবে 852 জনকে গ্যাজেট করতে পেরেছি। আর এই সংখ্যাটা বেড়ে হয়তো 880-তে গিয়ে পৌঁছাবে, কারণ এখনও অনেক শহীদের তালিকা অসম্পূর্ণ রয়েছে। না, আমরা অনেক অভিভাবক পেয়েছি যে তাদের সন্তান হারিয়ে গিয়েছে, খুঁজে পাইনি। আমাদের কাছে এসে বলে যে আমার সন্তানটা এরকম জুলাই আন্দোলনে বা এই সময়টাতে, হয়তো অনেকে বলে না যে আন্দোলনে আসছে, কেননা আপনারা জানেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে মানুষগুলো আপনার এই আন্দোলনে এসেছিল, অনেক পরিবার কিন্তু জানতো না। ইনফ্যাক্ট আমার মাই জানতো না যে আমি আন্দোলনে গিয়েছি, কারণ আমি জানাই নাই, কারণ আমার প্রতিবন্ধকতা হতো। সো এটা আমি জানাতে চাইনি। এরকম অনেকেই আছে যে আসছে কিন্তু আপনার জানে না, তো হয়তো কোনো কারণে তাকে আর খুঁজে পাচ্ছে না। তো ওই সময়টা আমাদেরকে বলে যে জুলাই মাসে গিয়েছিল আমার ছেলেটা, আমরা অগস্ট মাস থেকে আর তার খোঁজ পাচ্ছি না, তো আমরাও কিন্তু তাকে আর ট্রেস করতে পারি নাই। ভাই এরকম আমি অনেক পেয়েছি, প্রায় 10-12টা পরিবার পেয়েছি যারা এসে আমার কাছেই অনুরোধ করেছে যে আপনি তো তালিকার কাজগুলো করছেন, আমার সন্তানকে একটু খুঁজে দেন। এরকম আমি পেয়েছি, কিন্তু তারা ঢাকার কেউ না, তারা ওই খুব দেখা যাচ্ছে যে ওই বরিশাল বাউফলের মানুষ, ওই পঞ্চগড়ের মানুষ, এরকম। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান
চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।